আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদেরকে সকলকে আজকে লাইভ ক্লাসে স্বাগত। তোমরা যারা যুক্ত হয়েছো আমাকে একটু জানাবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং তোমরা কে কোন কলেজ থেকে আজকের ক্লাসটি করছো আমি একটু জানতে চাই। এবং যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের ক্লাসটি ততটাই প্রাণবন্ত হবে তোমাদের যতটা উপস্থিতি থাকবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের কলেজ গ্রুপগুলোতে, বন্ধুদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, পাশাপাশি বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আমি সবাই আস্তে আস্তে একটু দেখে নিই কারা কারা যুক্ত হয়েছো। আবরার, আবু নৌহিন, রাব্বি, শাহরিয়ার, মাহির হাসান, বর্ষা, নেজাম, রুদ্র, ধীমান যুক্ত হয়েছে আমাদের সাথে, সাজিদুল ইসলাম, জোবায়েদ তমাল যুক্ত হয়েছে, আক্তার হোসাইন। তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদেরকে আমি আবারও বলছি, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছো তোমাদের কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। এবং কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছো আমি দেখতে চাই, সবচেয়ে কোন কলেজের শিক্ষার্থী আজকের এই লাইভ ক্লাসে তোমরা যুক্ত হয়েছো আমি একটু দ্রুত দেখতে চাই। আমি দেখছি ইসলামিয়া কলেজ থেকে আছে, সিটি কলেজ থেকে আছে, দেখো চকরিয়া সরকারি কলেজ থেকে আছে, কমার্স কলেজ থেকে আছে, আমি এখনও সব কলেজ দেখতে পাইনি, মহসিন কলেজ থেকে। দেখো সবাই একটু যার যার কলেজের বন্ধুবান্ধব গ্রুপে একটু শেয়ার করে দাও। তোমাদের উপস্থিতির উপর আমাদের ক্লাস নির্ভর করবে, আমি বারবার বলছি সবাই একটু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দাও। একটু দ্রুত সবাই আসুক, আমরা এই আস্তে আস্তে স্যার দয়া করে সম্পূর্ণ প্যাসেজ পড়াবেন। আচ্ছা, সম্পূর্ণ প্যাসেজ গতকাল তোমাদের জন্যই লাস্ট অংশটুকু পড়ানো সম্ভব হয়নি, এর একমাত্র কারণ হলো তোমরা সবাই বলছো স্যার শেষ করে নেন, আমরা এমসিকিউতে চলে যাই দ্রুত। ঠিক আছে, আমার যত পড়াশোনা বা সব কিছু তোমাদেরকে ঘিরেই, তবে আমি চেষ্টা করছি তোমাদের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, সেক্ষেত্রে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, সিটি কলেজ, দেখো হাজারাতুজু কলেজকে আমি দেখতে পাচ্ছি, একটু শেয়ার করে দাও। এখনও অনেকে যুক্ত হয়নি, তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি একটু তোমাদেরকে সেই সুযোগে বলে নিই আমাদের প্ল্যানিং কি তোমাদেরকে নিয়ে। তোমরা আমাকে একটু 2-3 মিনিট সময় দিবা, সবাই আস্তে আস্তে। আমি এই সুযোগে তোমাদের থেকে আমি একটা পরামর্শ জানতে চাই। দেখো আমরা বলেছিলাম তোমাদের জন্য টানা 10টি ফ্রি ক্লাস থাকবে। এই ফ্রি ক্লাস কিন্তু 10 থেকে 20 হতে কোনো আমার আক্ষেপ থাকবে না, অর্থাৎ আমি উদ্বিগ্ন হয়ে আছি, আমি খুবই আশান্বিত হয়ে আছি এই ক্লাসটি 10 থেকে যাতে 20 হয়। সব কিছু নির্ভর করবে তোমাদের উপর। তোমরা যদি ক্লাসে নিয়মিত করো ইনশাল্লাহ, হ্যাঁ কারেন্ট তো অবশ্যই আছে। দেখো ইনশাল্লাহ আমরা অবশ্যই 20টা ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি কিন্তু প্যাসেজের জন্য তোমাদের 5টা ক্লাস রেখেছিলাম, এই 5টা থেকে এটা 10টা হয়ে যেতে পারে। তবে আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করে নিতে চাই ভাইয়া, আমি ফ্রাইডেতে প্যাসেজ না পড়িয়ে আমি চাচ্ছিলাম, যেহেতু অলরেডি আজকে সহ 2টা প্যাসেজ হবে, কালকে হলে 3টা হবে, আমি চাচ্ছিলাম বাকি 2টা একটু পরে পড়াই। টানা প্যাসেজ পড়ালে তোমার মধ্যে একঘেয়েমি চলে আসতে পারে, এই জন্য আমি চাচ্ছিলাম যে ভাইয়া প্যাসেজ অর্থাৎ ফ্রাইডেতে প্যাসেজ না পড়িয়ে তোমাদের থেকে আমি পরামর্শ নিব, অর্থাৎ তোমাদের থেকে আমি জানতে চাই অ্যাকচুয়ালি উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ পড়াবো নাকি পোয়েমস পড়াবো। থিমের জন্য কাজে লাগবে, সামারির জন্য কাজে লাগবে, আমাকে একটু তোমরা দ্রুত কমেন্ট করে জানাও। সবাই যুক্ত হতে আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করো। ফ্রাইডে আমি একটু স্পেশালভাবে পড়াতে চাচ্ছি তোমাদের জন্য, রুটিন ব্রেক করে। ঠিক আছে, সেক্ষেত্রে কি আমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজের বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিব তোমাদেরকে, নাকি পোয়েমস পড়াবো? একটু দ্রুত জানাও। স্যার ইনশাল্লাহ থাকবো, আপনি পড়ান। ভাইয়া স্টোরির উপরে ক্লাস চাই, পোয়েমস পড়ান স্যার। দেখি বাকিরা কোথায়, পোয়েমস দেখি, সবাই একটু বলো। পোয়েম বলছে সঞ্চিতা, উইদাউট ক্লুজ অ্যান্ড উইথ ক্লুজ। দেখো পোয়েমের পক্ষে কিন্তু ভোট বেশি পড়ছে। যারা যুক্ত হয়েছো একটু বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও, ভিডিওটা, লাইভটা, ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, পোয়েমের পক্ষে ভোট সবচেয়ে বেশি,
তার মানে আমরা পয়েমের দিকে যাব হয়তো। ঠিক আছে, একসাথে আমরা 4-5টা পয়েম শেষ করার চেষ্টা করব একটা লম্বা ক্লাস দিয়ে। ঠিক আছে স্যার, 25 তো কবিতা নাই। এই 25-এ কবিতা নাই কে বলছে তোমাকে? কবিতা নাই 25-এ, ড্রিমস পয়েমটা নাই, সামারি আসবে না ওখান থেকে। দেখো অবশ্যই আছে, 26 ব্যাচে থিম সহ আছে। দেখো আচ্ছা, আমরা আর কথা না বাড়াই, আমরা আজকে যেই টপিকটা আলোচনা করব, দেখো ওই একইভাবে একটা প্যাসেজ আলোচনা করব যেখান থেকে এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, ফ্লো চার্ট, সামারি, আমি 4টাই আলোচনা করার চেষ্টা করব। বাট এই জায়গাটা একটু বলে নিই, কোয়েশ্চেন আনসার নিয়ে কথা আছে। কোয়েশ্চেন আনসার আমি যদি একটু তাড়াতাড়ি করে পড়াই, দেখা যাবে তোমাদের এই ক্ষেত্রে বুঝতে একটু কষ্ট হতে পারে। আমি চাচ্ছিলাম একটা ডেডিকেটেড ক্লাস শুধুমাত্র কোয়েশ্চেন আনসারের জন্য দিব। এই জন্য আমি কোয়েশ্চেন আনসারটা হয়তো আজকে স্কিপ করতে পারি, অর্থাৎ প্যাসেজের ক্লাসগুলোতে আমি সামনে চেষ্টা করবো যে একটা পূর্ণাঙ্গ একটা ক্লাস দিয়ে কোয়েশ্চেন আনসারগুলো পড়াইতে, যেহেতু অনেকেরই বলতেছো বেসিকের সমস্যা আছে কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে। দেখো আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব, দ্য স্টোরি অফ শিল্পী। ভাইয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 25 এবং 26 ব্যাচ, তোমাদের 2 ব্যাচের জন্যই এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। 25 এবং 26 ব্যাচের জন্য এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আপনি তো ক্লাস করাচ্ছেন, তাহলে কমেন্ট করে কে? কমেন্ট করতেছে ভূতে। ঠিক আছে, দেখো এই চলো আমরা একটু দেখি, আমরা আর কথা না বাড়াই, তোমরা কমেন্ট আর করার প্রয়োজন নাই, তোমরা এখন দেখো এবং বন্ধু বান্ধব কিছু মেনশন করে দাও। ঠিক আছে, আমি ক্লাসে চলে যাই। দেখো শিল্পী ভাইয়া একটা মেয়ের নাম, ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড, মাত্র 15 বছর বয়স ছিল তার। ওয়াজ, এখানে ওয়াজটা কিন্তু ভার্ব ভাইয়া, ওয়াজটা কিন্তু ভার্ব। ওয়াজটা কি ভার্ব? দেখো এখানে ওয়াজটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এখানে কোনো মেইন ভার্ব নাই, কারণ এই জায়গায় কোনো মেইন ভার্ব নাই, এই ওয়াজটা এখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। তাইলে আমরা বলছি শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড, অর্থাৎ শিল্পীর বয়স তখন, ওয়াজ যেহেতু অতীতের কথা বলছে, 15 বছর ছিল। হোয়েন, যখন। এটা কিন্তু ভাইয়া একটা কমপ্লেক্সের চেনার একটা উপায়, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার আমরা বলতে পারি হোয়েনকে। কি বলতে পারি? ক্লজ মার্কার। ক্লজ মার্কার জিনিসটা কি? অর্থাৎ যেই সকল ওয়ার্ড দেখে আমি বুঝে যেতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে। যেমন ভাইয়া ইফ, আমরা বলতে পারি দো, অলদো, WH, যে সকল ওয়ার্ড আছে সেগুলো, সিন্স, অ্যাজ, বিকজ, এই শব্দগুলো থাকলে আমি নিশ্চিত হয়ে যাব এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং ওই বাক্যে 2টা ফাইনাইট ভার্ব থাকে, কারণ ওই বাক্যে 2টা ক্লজ থাকে। আমি আবারও বলছি, তোমাদেরকে আবারও বলছি, কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য ক্লজ মার্কারগুলো তোমাকে চিনতে হবে। ক্লজ মার্কার কোনগুলো? WH যে ওয়ার্ডগুলো আছে, হু, হুইচ, হোয়েন, এবং পাশাপাশি ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিফোর, আফটার, এইগুলো থাকলে আমি নিশ্চিত হয়ে যাব এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে। ঠিক আছে, কয়টা ক্লজ থাকে? 2টা ক্লজ। 2টা ক্লজে 2টা ফাইনাইট ভার্ব। এই যে আমরা ওয়াজ একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, এই জায়গায় মেরিড একটা ফাইনাইট ভার্ব। কারণ কি ভাইয়া, ফাইনাইট ভার্ব জিনিসটা কি? এই জিনিসটা তো আমি বুঝি না। ফাইনাইট ভার্ব যারা বুঝো না তাদের উদ্দেশ্যে বলছি। দেখো এই জায়গায় আমি একটা লাইন লিখছি, দেখো, আফটার রিডিং নিউজ পেপার। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাস করলে অনেক ভালো বুঝতে পারবে, ধৈর্য সহকারে ক্লাস করলে অনেক ভালো করে বুঝতে পারবে, অনেক ভালো করে তোমরা জিনিসটা বুঝতে পারবে। আফটার রিডিং নিউজ পেপার উই উইল গো টু কলেজ। এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা? দেখো এই জায়গায় দেখো, আফটার রিডিং নিউজ পেপার, এই জায়গায় তোমার কাছে দেখে মনে হবে রিডিং একটা ভার্ব, এই যে উইল গো এখানেও একটা ভার্ব দেখে মনে হবে। কিন্তু ভাইয়া রিডিং এই শব্দটা, এই ভার্বটা দেখে তুমি কি কোনো টেন্স চিনতে পারতেছো? তুমি কি বলতে পারবে রিডিং দেখে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? ভাই রিডিং কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, পাস্ট কন্টিনিউয়াসে, যত কন্টিনিউয়াসে আছে সবগুলোতে রিডিং ইউজ হয়। তাহলে এটা ভার্ব, কিন্তু এই ভার্ব দেখে অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না এটা বর্তমান সময়ের কথা নাকি অতীতকালের কথা, বলা যাচ্ছে না। বাট এই জায়গায় দেখো উইল, এই উইল দেখে কিন্তু বলা যাচ্ছে এটা ভবিষ্যতের কোনো কথা বলছে।
তাহলে আমরা এই উইল দেখে টেন্স চিনতে পারতেছি, মানে এটা কোন সময়ের ঘটনা। তাহলে আমি এই উইলকে বলবো ফাইনাইট ভার্ব, আর এই রিডিংকে বলবো নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করো, শিল্পী ওয়াজ অনলি, এই যে ওয়াজটা একটা ফাইনাইট ভার্ব আর মেরিট একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব এখানে আমরা দেখতে পেয়েছি। তার মানে এই জায়গায় দুইটা ক্লজ আছে এবং এই ক্লজ মার্কারটা আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ভাইয়া তার বিয়ে হয়েছিল কার সাথে? রশিদের সাথে, ইন 2008। ভাইয়া 2008-এর আগে প্রেপোজিশন হিসাবে ইন ব্যবহার হয়েছে। আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, তোমাদের এই টেকনিকটা দিয়ে তোমরা কাজে লাগবে। আমি এই জায়গায় যেহেতু স্পেস আছে আমি এই জায়গায় লিখছি, দেখো এই জায়গায় একটু দেখো, আমি এই জায়গায় লিখছি, দেখো ইন প্লাস মাই, আর এই জায়গায় আমি লিখছি অন প্লাস ডিডি। ভাইয়া ইন প্লাস মাই মানে কি? ভাইয়া ওয়াইকে আমরা বলবো ইয়ার আর এমকে বলবো মান্থ। অর্থাৎ তুমি যদি কোনো সালের আগে, অর্থাৎ 2008 এটা একটা সাল, এই সালের আগে সবসময় আমরা প্রেপোজিশন হিসাবে ইন বসাবো। মান্থ আছে ভাইয়া, যেমন এপ্রিল, এপ্রিল মার্চ, এগুলোর আগে আমরা কি বসাবো? ইন বসাবো। তাহলে আমি একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি, ইন প্লাস মাই, মাই মানে এম মানে মান্থ আর ওয়াই মানে ইয়ার। দেখো অন প্লাস ডিডি, দেখো এই জায়গায় ডি মানে ডে, আরেকটা ডি মানে ডেট। অর্থাৎ কোনো তারিখের আগে, যেমন আমি বলতে পারি অন 1 সেপ্টেম্বর আমরা বলতে পারি, আবার বলতে পারি কি ভাইয়া অন স্যাটারডে। তার মানে এই যে বারের আগে আমরা অন বসাবো, আবার তারিখের আগে এই যে 5 এপ্রিল বলতে পারি। এই যে 5 তারিখের কথা বলছি, 5-এর আগে কিন্তু অন বসবে, কারণ তারিখের আগে অন বসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, আমি কমেন্ট বেশি পড়বো না, কমেন্ট নিব যখন আমি তোমাদের থেকে জানতে চাইবো, কিংবা তোমাদের কোনো সমস্যা আছে কিনা জানতে চাইবো, তখন আমি কমেন্টগুলো নিব। আমি একদম পড়ায় মনোযোগী থাকি। দেখো বলা হচ্ছে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝে গেছো কেন ইন বসছে। ম্যারিং অফ ডটার্স, অর্থাৎ মেয়েদের বিয়ের কথা বলছে, কন্যাদের বিয়ের কথা বলছে। অ্যাট অ্যান আর্লি এজ, অর্থাৎ অল্প বয়সে কন্যাদের যে বিবাহ হয়, ইজ এ স্ট্যান্ডার্ড। এই যে ইসটা দেখে আমি টাইম চিনতেছি, এটা প্রেজেন্ট, বর্তমানের কথা, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। এটা দেখে আমি টাইম চিনতেছি, এখানে যদি ওয়াজ থাকতো তাহলে এটা অতীতের হতো, তাহলে আমি টাইম চিনতে পারতেছি, টেন্স চিনতে পারতেছি, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ অ্যাট অ্যান আর্লি এজ, এই যে মেয়েদের বিবাহটা অল্প বয়সে যে হয়, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ। ভাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মানে কি ভাইয়া? স্ট্যান্ডার্ড মানে কি? এখানে এই বাক্যে এমনি স্ট্যান্ডার্ড মানে মানসম্মত, এই বাক্যেও এটা বোঝাচ্ছে একটা মানদণ্ডকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা সাধারণ রীতিকে বোঝাচ্ছে। অর্থাৎ প্র্যাকটিস মানে এখানে রীতিও তুমি বলতে পারো, যেই রীতি। স্ট্যান্ডার্ড বলতে তুমি বলতে পারো একটা মানদণ্ড বলতে পারো, অর্থাৎ বোঝাচ্ছে এই মানদণ্ডটাই, এই নিয়ম নীতিটাই এখানে প্রচলন রয়েছে। কোথায়? ফর ম্যানি ফ্যামিলিজ। ভাইয়া ফর ম্যানি ফ্যামিলিজ, ভাইয়া মেনি যেহেতু আসছে, আমি মেনি নিয়ে একটু কথা বলি, মেনি ভাইয়া মেনি কোথায় বসে এবং মাছ কোথায় বসে? ভাইয়া মেনি এবং মাছ দুইটার অর্থে কিন্তু অনেক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মেনি কার সাথে বসে? মেনি বসে, মেনির পরে তুমি দেখবা সবসময় একটা প্লুরাল কাউন্টেবল নাউন থাকবে। মেনির পরে সবসময় একটা প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, প্লুরাল কাউন্টেবল নাউন। আর মাছের পরে দেখবা তুমি সব সময় দেখবা আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল। মাছের পর সব সময় দেখবা তুমি আনকাউন্টেবল নাউন থাকে, ঠিক আছে? দেখো মাছের পর তুমি দেখবা সব সময় আনকাউন্টেবল নাউন থাকে। দেখো ভাইয়া ফ্যামিলি ছিল, ফ্যামিলি, এই ফ্যামিলিটা একটা পরিবারকে বোঝায়, তার মানে এটা কাউন্টেবল। ফ্যামিলি কিন্তু গণনা করা যায়, 1টা 2টা 3টা, ঠিক আছে? 1টা 2টা 3টা। বাট আমি যখন এই ফ্যামিলিটা এখন সিঙ্গুলার কাউন্টেবল,
সিঙ্গুলার কাউন্টেবল। বাট আমি যদি লিখি ফ্যামিলিজ তাহলে কিন্তু এটা কাউন্টেবল বাট প্লুরাল কাউন্টেবল, মানে অনেকগুলা, এখানে অনেকগুলা পরিবারের কথা বলা হচ্ছে। এই অনেকগুলা পরিবারের কথা বলার কারণে এই অনেকগুলা পরিবারের আগে মেনি বসছে। কিন্তু ভাইয়া তুমি মাছ কোথায় বসাবা? যেমন অনেক যেগুলো গণনা করা যায় না, মাছ ওয়াটার, পানি কি গণনা করা যায়? যায় না। এর আগে আমরা মাছ ব্যবহার করে থাকি। তার মানে দুইটার অর্থ একই, তবে ওই যে মেনি এবং মাছটা ব্যবহার হয় একটা প্লুরাল কাউন্টেবলের সাথে আর একটা আনকাউন্টেবলের সাথে ব্যবহার হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা প্যাসেজ কোথায় পাবো? এটা অ্যাডোলেসেন্স থেকে তোমরা খুঁজে বের করো। এক এক মানে পুরাতন বইয়ে এক ইউনিটে আছে, নতুন বইয়ে আরেক ইউনিটে আছে, ঠিক আছে? একটু খুঁজে বের করো। দ্য স্টোরি অফ শিল্পী লেসনের নাম। দেখো আমরা একটু ধৈর্য সহকারে পড়বো, ঠিক আছে? বলা হচ্ছে এটা প্রচলিত আছে, একদম অল্প বয়সে যে বিবাহর কাজটা সম্পূর্ণ এটা প্রচলিত আছে ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারে, লিভিং যারা কিনা বসবাস করে এই পরিবারকে, পরিবার সম্পর্কে তথ্য দিয়েছে। লিভিং বার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করতেছে, প্রেজেন্ট পার্টিসিপল, ইন রুরাল বাংলাদেশ, অর্থাৎ যারা কিনা একদম বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে, রুরাল মানে প্রান্তিক বা গ্রামীণ, একদম গ্রামের কথা মূলত এই জায়গাটা ইন্ডিকেট করেছে। অর্থাৎ গ্রামে দেখা যায় যে অল্প বয়সে মেয়েদের বিয়েটা হয়ে যাওয়া এটা একটা সাধারণ প্রচলিত নিয়ম। তাহলে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের আমি সিনোনিম বলতে পারি ভাইয়া ইউজুয়াল, অর্থাৎ সাধারণ। আমরা বলতে পারি টিপিক্যাল, আমরা বলতে পারি এগুলা, ঠিক আছে? স্ট্যান্ডার্ড আমরা এটার বলতে পারি ইউজুয়াল বা টিপিক্যাল বলতে পারি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তারপর আমরা কি দেখতে পাচ্ছি, আফটার হার ওয়েডিং, এই জায়গাটা একটা লক্ষ্য করবা। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম আফটার শব্দটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে। তোমাদের মনে অনেক প্রশ্ন চলে আসতে পারে, ভাই কমপ্লেক্স সেন্টেন্সে বসে মানে দুইটা ক্লজ হবে, আফটারের সাথে একটা ক্লজ, এমনিতে প্রিন্সিপাল ক্লজ একটা হবে। কিন্তু ভাইয়া এই আফটারটা এখন, এই আফটারের পর তুমি দেখো হার ওয়েডিং একটা কমা দিয়ে দিছে। এই আফটারের পর এই আফটার যুক্ত অংশে কোনো ফাইনাইট ভার্ব আমি দেখতে পাচ্ছি না, তার মানে আফটারের সাথে কোনো ক্লজ নাই। তাইলে ভাইয়া এই আফটারটা এখন আর কমপ্লেক্সের ক্লজ মার্কার হবে না, এই আফটারটা এখন চেঞ্জ হয়ে প্রেপোজিশন হয়ে গেছে। প্রেপোজিশন হয়েছে ভাইয়া, প্রেপোজিশন। ভাইয়া প্রেপোজিশনের পর গতকালও পড়াইছি আমি তোমাদেরকে, আমি জানি না তোমাদের কতটুকু ধৈর্য থাকবে। স্যার বইয়ে পাচ্ছি না, কত পৃষ্ঠা এটা বলেন স্যার? এইচএসসি 26, এইচএসসি 26 কত পেজ? আহা বই কেন পাবা না? দেখো ইউনিট 8, ইউনিট 9 লেসন 3 156 পেজ, 156 পেজ, পেজ নাম্বার সব বলে দিতে হচ্ছে। দেখো এই আফটারটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আমি তোমাদের কাছে এখন প্রশ্ন রাখবো, আমি পড়িয়েছিলাম প্রেপোজিশনের পর কোন পার্টস অফ স্পিচ বসে, একটু কমেন্ট পড়ি। তোমরা হয়তো ভাবছো স্যারে তো আধা ঘন্টা খেয়ে ফেলছে, অলরেডি 3 লাইনে পড়ে আছে, এটা তোমাদের জন্য যে কতটা এফেক্টিভ হবে তোমরা বুঝতে পারতেছো না। এই যে অলরেডি চলে গেছে লাইভ থেকে, আসলে বুঝতেছো না, তোমরা বুঝতেছো না যে এভাবে পড়লে তোমরা যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন করে কিংবা তুমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের জন্য এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রেপোজিশনের পর নিউ বুক ইউনিট, প্রেপোজিশনের পর নাউন বসে, ভেরি গুড, প্রেপোজিশনের পর নাউন বসে। কিন্তু ভাইয়া নাউন যে কথা, নাউন ফ্রেজও সেম কথা, নাউন যে কথা, নাউন ফ্রেজও সেম কথা। এখানে আফটারের পর দুইটা শব্দ বসছে, তাহলে শেষেরটা হবে নাউন, এই হারটা হবে ডিটারমিনার এবং সেটা হবে পসেসিভ ডিটারমিনার। হার ওয়েডিং, আফটার হার ওয়েডিং অর্থাৎ তার বিবাহের পর। শিল্পী জয়েন্ট, দেখো শিল্পী জয়েন্ট অর্থাৎ অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে, অ্যাটাচ হয়েছে, ঠিক আছে? কোথায় যুক্ত হয়েছে? এ লোকাল এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন বোঝায়, ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট বলতে ক্ষমতায়ন বোঝাচ্ছে, লোকাল মানে স্থানীয়, ঠিক আছে? তাহলে তিনি তার বিবাহের পর, দেখো মাত্র 15 বছর বয়স, এই 15 বছর বয়সে তার বিবাহের পর তিনি যুক্ত হয়েছে একটা স্থানীয় এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন গ্রুপ, একটা দলে। এম্পাওয়ারমেন্ট গ্রুপ এটা আসলে কি তুমি এইটুকু জেনে রাখো, এটা একটা সামাজিক সংগঠন, এইটুকু আপাতত জেনে রাখো। এটার এক্সপ্লেনেশন আস্তে আস্তে এই জায়গাগুলোতে আসবে, ঠিক আছে? এটার এক্সপ্লেনেশন এই জায়গাগুলোতে আসবে। স্যার পার ফ্রেজ বলতে
কিছু হয়, ফ্রেজাল ভার্ব হয়, ভার্ব ফ্রেজ ফ্রেজাল ভার্ব বলে আর কি এটাকে, ঠিক আছে। দেখো তোমাদের ধৈর্য রাখতে হবে ভাইয়া। দেখো দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ, তোমরা যদি রেগুলার ক্লাস করো আমি দায়িত্ব নিয়ে, দরকার হলে আমার পেইড ব্যাচ দরকার নাই, আমার টাকা পয়সা দরকার নাই ভাই, আমি পেইড ব্যাচ বন্ধ করে দিব, আমি টানা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, সবগুলো ক্লাস করা দিব যদি তোমরা ক্লাসে থাকো এবং উপস্থিতি একদম স্থির থাকে। দেখো দ্যাট প্রোভাইডস, একটা জিনিস খেয়াল করো, শিল্পী জয়েন্ট লোকাল এম্পাওয়ারমেন্ট কম গ্রুপ, এই দ্যাট যখন তুমি দেখবা তুমি নিশ্চিত হয়ে যাবা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওই যে তোমাদেরকে বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স চেনার কিছু উপায় আছে, এগুলো কি আসলে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়? ওই যে কমপ্লেক্সের ক্রস মার্কার থাকবে, হু, হুইচ, ইফ, দো, অল দো, এর মধ্যে দ্যাটও আছে ভাইয়া, দ্যাটও আছে। তার মানে বলা হচ্ছে এই যে যুক্ত হয়েছে একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে, দ্যাট যেটা কি না প্রোভাইড করে, প্রদান করে, গিভ প্রদান করা, প্রোভাইডসের আমরা কি দেয় বলতে পারি, অফার করে, অফারও বলতে পারি, ঠিক আছে। প্রোভাইডস তার মানে প্রদান করে অ্যাডোলেসেন্টস গার্ল with the tools needed to gradually changes cultural practice, বলা হচ্ছে কাদেরকে প্রদান করে, এই যে অ্যাডোলেসেন্ট গার্লসদেরকে। ভাই অ্যাডোলেসেন্ট মানে কি, কিশোর কিশোরী, যারা টিনএজার তাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট বলি, কিশোর কিশোরী, বাট এখানে বলে দিচ্ছে কিশোরীদেরকে, কারণ অ্যাডোলেসেন্ট গার্ল বলেছে। উইথ দ্য টুলস, অর্থাৎ টুলস মানে যন্ত্রপাতি বা উপকরণ বলতে পারো, টুলস বলতে এখানে এলিমেন্টস অর্থাৎ উপকরণ তুমি বলতে পারো, কিছু উপকরণ প্রদান করে ওই গ্রুপটা, ওই সংগঠনটা যেটায় শিল্পী যুক্ত হয়েছে, যেটায় শিল্পী যুক্ত হয়েছে ওই সংগঠনটা তোমার কি করে, তোমার অ্যাডোলেসেন্ট গার্ল যারা কিশোরী মেয়ে আছে ওদেরকে কিছু উপকরণ প্রদান করে, টু গ্র্যাজুয়ালি ধাপে ধাপে, ভাই গ্র্যাজুয়ালি মানে ধীরে সুস্থে, এটার যদি আমি সিনোনিম বলি ভাইয়া, সিনোনিম বলি স্লোলি বলতে পারো, স্লোলি, স্লোলি এটার সিনোনিম স্লোলি হইতে পারে, স্টেডিলি ভাইয়া, STEADILY স্টেডিলি ভাইয়া, স্লোলি হইতে পারে, স্টেডিলি হইতে পারে, মানে গ্র্যাজুয়ালি ধাপে ধাপে ধীরে ধীরে, বলা হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ করে কালচারাল প্র্যাকটিস, ভাই এমন কিছু উপকরণ দেয় ওই সংগঠনটা যেটা কি না টু চেঞ্জ, এটাকে আমরা টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস, অর্থাৎ আমাদের যে সমাজে একটা কালচার থাকে না, এখানে এই বয়স ধরো 20 বছর উপরে গেলে বলে যে মেয়েটা তো বয়স্ক হয়ে গেছে, মেয়েটা বুড়ো হয়ে যাচ্ছে, এই যে একটা আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, এই চিন্তাভাবনাগুলা বা কালচারগুলা প্র্যাকটিস যেগুলো চর্চা করা হয় এগুলোকে পরিবর্তন করে, পার্টিকুলারলি বিশেষভাবে, ঠিক আছে, পার্টিকুলারলি দোজ পার্টেইনিং সংযুক্ত থাকা, এটা পার্টেইন থেকে আসছে, আইএনজি যুক্ত হয়েছে, দোজ পার্টেইনিং টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, ভাইয়া কোন বিষয়গুলা কোন সংস্কৃতিগুলা পরিবর্তন করে ওই সংগঠনটার সহযোগিতায়, এই দুইটা জিনিস পার্টিকুলারলি বিশেষভাবে বলে দিছে, দুইটা জিনিসের কথা, আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ অ্যান্ড প্রেগনেন্সি অর্থাৎ গর্ভধারণের বিষয়গুলোকে, আমাদের সমাজে যে একটা গর্ভধারণ কিংবা জি স্টেডিলি সিনোনিম স্লোলি বলতে পারো, সমস্যা নাই। দেখো গর্ভধারণ কিংবা এই যে বাল্যবিবাহর যে বিষয়টা থাকে এটার পরিবর্তনের জন্য তারা কিছু যন্ত্রপাতি বা উপকরণ দিয়ে থাকে এই যে অ্যাডোলেসেন্টস গার্লদেরকে। আশা করি এইটুকু বুঝছো, আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আমি একটু সামনের দিকে আগাবো, দেখো আমরা কিন্তু শেষে সবাই থাকবে এমসিকিউ, আমরা কিন্তু শেষ মুহূর্তে এমসিকিউ তোমাদের থেকে পড়া নেই, দেখবো কারা কারা ক্লাসটি একদম শেষ পর্যন্ত করে এমসিকিউগুলো ভালোভাবে তোমরা সমাধান করতে পারো। দেখো দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, এই ইনক্লুড এই জায়গায় ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, ইনক্লুড অন্তর্ভুক্ত থাকে, এই যে দলীয় কার্যক্রমগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। দেখি কে বলতে পারবে এই যে গ্রুপসটাকে আমি কি বলবো, কে বলতে পারবা দেখি বলো তো, এই সুযোগে আমি একটু পড়িয়ে যাই। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস অর্থাৎ দলীয় কার্যক্রমগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে ডিসকাশন অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ এই যে দলীয় যে কার্যক্রমগুলো থাকে এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে কিসের আলোচনা, কিভাবে, হাউ টু মোস্ট ইফেক্টিভলি মানে সফলতার সাথে কার্যকরিতার সাথে
চেঞ্জ করা যাবে, মানে পরিবর্তন করা যাবে। বিহেভিয়ার কিসের আচরণ? রিলেটেড টু, আজকে থেকে মনে রাখবা রিলেটেড পর সবসময় টু বসে। রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল এস ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, যেটা কিসের সাথে সম্পর্কিত? দেখো তো, রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজনন সংক্রান্ত, এই রিপ্রোডাক্টিভ মানে প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য, এবং তোমরা দেখি আমাকে একটু এটার আনসার করো তো, অ্যাজ ওয়েল এস এটার মিনিংটা কি? গতকাল পড়াইছিলাম, দেখি কে কে পারো। গতকাল পড়াইছিলাম, ভেরি গুড পসেসিভ, ভেরি গুড। গতকাল পড়াইছিলাম, আমাকে এটা একটু বলো তো, অ্যাজ ওয়েল এস, এটা একটু বলো, অ্যাজ ওয়েল এস এটার মানেটা কি? এটার মানেটা কি দেখি, দ্রুত বলো। অ্যাজ ওয়েল এস এর মিনিং কি? দ্রুত তোমরা একটু আনসার করো, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। অ্যাজ ওয়েল এস, দ্রুত আনসার করো, দ্রুত। আচ্ছা, সবাই বলতেছে অ্যান্ড, ভেরি গুড, থ্যাংক ইউ। দেখো, আমরা এবার দেখি ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, মানে একজন ধরে ধরে একজনকে পরামর্শ দেয়। ঠিক আছে, কাউন্সেলিং মানে আমরা পরামর্শ হিসাবে এটাকে বিবেচনা করি। দেখি একটু করে দেখি বলো তো, একটু করে দেখি বলো, এটাও একটু শিখিয়ে দিই, কাজে লাগবে ভাইয়া, কাজে লাগবে। এই জায়গায় লেখা আছে ইট অলসো অফার্স পেয়ার টু পেয়ার সাপোর্ট। ঠিক আছে, অর্থাৎ জনে জনে সহযোগিতা করে। সাপোর্ট এটার যদি সিনোনিম বলি, হেল্প বলতে পারো বা অ্যাসিস্ট বলতে পারো। অ্যাসিস্ট এটা বলে SIST, অ্যাসিস্ট, সাহায্য করে। অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং দ্যাট হেল্পস অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ। এই জায়গায় আমি একটু তোমাদেরকে প্রশ্ন করব, ইট অলসো অফার্স, এটা হলো একটা সাবজেক্ট ইটটা, এবং অফার্স এটা কিন্তু ভার্ব। এই অফারের সাথে অ্যাজ যুক্ত হয়েছে, প্রদান করে, অফার করে মানে প্রোভাইড করে বলতে পারি আমরা। ঠিক আছে, প্রোভাইড করে। ভাইয়া এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে তোমরা একটা শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো? দেখি কমেন্ট করে জানাও, কোন পার্টস অফ স্পিচ বলবো? কমেন্ট করে জানাও। উপস্থিতি কমলে কিন্তু দ্রুত পড়াবো আমি, দেখো তোমাদের উপর নির্ভর করবে, আমি বারবার বলতেছি। তোমরা দ্রুত জানাও, কমেন্ট করে দ্রুত জানাও। এটা একটু দ্রুত জানাও। আচ্ছা, আলভি অ্যাডভার্ব বলছে, ভেরি গুড। অনেকে হয়তো অলসো দেখে চিনতে পেরেছে, এই জন্য অ্যাডভার্ব বলছে। তোমাদেরকে আজকে থেকে বলে রাখি, গত ক্লাসে হয়তো বলেছিলাম সাবজেক্ট এবং মেইন ভার্ব এই দুটোর মাঝখানে যদি কোনো শব্দ থাকে, আজকের পর থেকে মনে রাখবে এটা অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। আরও একটা বলে দেই গুরুত্বপূর্ণ তথ্য, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে দুইটা বলছি ভাইয়া, কোন দুইটা বলছি? একটা হলো ভাইয়া অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে থাকলে এটা অ্যাডভার্ব হয়। পাশাপাশি যদি অক্সিলারি ভার্ব না থাকে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানেও থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, ইট অলসো অফার্স, এটা আরও প্রদান করে পেয়ার টু পেয়ার সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিল, অর্থাৎ একদম জনে জনে গিয়ে তারা সাপোর্ট করে এবং জীবনের যে দক্ষতা ট্রেনিংগুলো আছে, প্রশিক্ষণগুলো আছে, এগুলো তারা প্রদান করে, যেটার কারণে দ্যাট হেল্প অ্যাডোলেসেন্টস, যেটা কিনা একটা কিশোরীদেরকে সাহায্য করে বলতে, কি বলতে? নো টু আর্লি ম্যারেজ, অত বাল্যবিবাহ নয়। তার মানে ওই সংগঠনটা মূলত কাজ করে যাচ্ছে বাল্যবিবাহ বন্ধ থেকে শুরু করে সমাজে যেই বিষয়গুলো থাকে আমরা দেখতে পাই, ইলসগুলো থাকে, এগুলা দূরীকরণে। ঠিক আছে, তার মানে এম্পাওয়ারমেন্ট যে আমরা এটা দেখতে পেলাম, ওটা সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। দেখো, আমরা পরের পেজে চলে আসছি, একটু দেখো। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই এতটুকু পর্যন্ত অংশটা সাবজেক্ট। দেখো ইজ, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, আমি বুঝে গেছি এই ভার্ব দেখে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ অর্থাৎ এই যে ক্ষমতায়নের যে দলটা আছে, যে সংগঠনটা আছে, ইজ এটা হলো ওয়ান অফ মোর দ্যান 10,000 গ্রুপ সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এতটুকু পর্যন্ত বুঝো। এখানে মূলত বোঝাচ্ছে যেই সংগঠনটা বা যে দলটায় আমাদের কে যুক্ত হয়েছিল ভাইয়া, কে যুক্ত হয়েছিল? শিল্পী। সেটার মধ্যে এই দলটাকে
সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ কিছু এনজিও গ্রুপ সাপোর্ট করে থাকে ওই ক্ষমতায়ন দলটাকে। আবার ভালো করে বুঝো, বলা হচ্ছে 10,000-এর মতো ছোট ছোট স্থানীয় কিছু গ্রুপ আছে, যেই গ্রুপগুলা সরাসরি কাকে সাপোর্ট করে, ওকে, ও হলো মেইন একদম। দেখো বলা হচ্ছে ওয়ার্কিং অল ওভার দ্য বাংলাদেশ, বলা হচ্ছে বাংলাদেশের আনাচে কোনাচে যে ছোট ছোট এনজিওগুলো আছে, এরকম 10,000 এনজিও সাপোর্ট করে থাকে কাকে, এই গভর্নমেন্ট গ্রুপটাকে। ঠিক আছে, দেখো দিস এনজিওস ওয়ার্ক, এই এনজিওগুলা মানে 10,000 যে এনজিওগুলা এগুলো কাজ করে। এখানে থ্রো আছে, থ্রো মানে দ্বারা, ভাইয়া দ্বারা, ঠিক আছে, এটা একটা প্রেপোজিশন। কিসের দ্বারা কাজ করে? কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। তারা এই যে 10,000 যেই সংগঠন আছে বা দল আছে, এই 10,000 দলগুলো বা এনজিওগুলা, আমি এনজিও যেহেতু আছে আমি এনজিও বলি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে মাঝে মাঝে দল বলছি। এই এনজিওগুলা কিভাবে কাজ করছে? দিস এনজিওস ওয়ার্ক থ্রো, কিসের মাধ্যমে? কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, অর্থাৎ কানাডা কর্তৃক একটা প্রজেক্ট আছে রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, ওইটার অধীনেই তারা কাজ করছে। উইচ মানে যেটি, অর্থাৎ এই প্রজেক্টটাকে বোঝাচ্ছে, এই হেলথ প্রজেক্টটাকে বোঝাচ্ছে। অলসো এইমস, এই দেখো এইমসের পরে ইনফিনিটিভ আসছে, টু ইনক্রিজ, যেটি কিনা যেটির লক্ষ্য টু ইনক্রিজ বৃদ্ধি করা অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্ট। অর্থাৎ এই যে কানাডার যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটার লক্ষ্য কি? ইনক্রিজ করা, বৃদ্ধি করা। কি বৃদ্ধি করা? অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্ট, অর্থাৎ কিশোরীদেরকে যে যাতে একদম কোয়ালিটি হেলথ সার্ভিসটা দিতে পারে সেটা নিশ্চয়তা করতে এই প্রজেক্টটা কাজ করে থাকে, এই প্রজেক্টটা কাজ করে থাকে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমি পরের অংশে চলে যাই। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, বলা হচ্ছে একটা গ্রুপ সেশন চলতেছে, মনে করে একটা ক্লাস চলতেছে, ওই সময়ে, ডিউরিং বলতে ওই সময়কালীনের কথা বলছে। শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, এই পুরো এখানে কেমটা হলো ফাইনাইট ভার্ব। কেমটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে আমি বুঝতেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, V2-তে আছে। তাহলে শিল্পী কেম, শিল্পী এসেছিল, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, অর্থাৎ শিল্পী এই সেশনটার মাধ্যমে বুঝতে পেরেছিল দ্য পটেনশিয়ালি হার্মফুল এফেক্ট অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। পটেনশিয়ালি মানে ভাইয়া সম্ভাব্য, পটেনশিয়ালি মানে সম্ভাব্য, ভাইয়া সম্ভাব্য বানান হয়েছে আশা করি। এটার যদি আমি সিনোনিম বলি লাইকলি বলতে পারো, লাইকলি। যদি আরও একটা সিনোনিম বলি তুমি বলতে পারো প্রবাবলি, প্রবাবলি, ঠিক আছে, কি বলতে পারো? প্রবাবলি, ঠিক আছে, তার মানে সম্ভাব্য, লাইকলি বা প্রবাবলি, ঠিক আছে। হার্মফুল ইফেক্ট, ক্ষতিকর প্রভাব অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, অর্থাৎ বাল্যবিবাহ, একদম অল্প বয়সে যে গর্ভধারণ, এটার যে কি সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সেটা সম্পর্কে সে জানতে পেরেছে। ঠিক আছে, আমরা একটু পরের পেজে চলে যাই। দেখো, while maternal mortality, মর্টালিটি মানে কি ভাইয়া? ম্যাটারনাল মানে মাতৃ, আর মর্টালিটি মানে মৃত্যুহার, মৃত্যুহার বোঝাচ্ছে, তুমি ডেথও বলতে পারো এই জায়গায়। অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ, এই যে অংশ দেখতে পাচ্ছ ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ, এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। একটা কথা মনে রাখবা, অনেক সময় তোমরা সেন্টেন্স যখন বড় হয় তুমি বুঝতে অসুবিধা হয় ভাইয়া, আসলে এখানে ভার্ব কোনটা বা সাবজেক্ট কোনটা, নাউন কোনটা। মনে রাখবে একটা কথা, অনেক বড় বড় সেন্টেন্স দেখলে তুমি ওই জায়গা থেকে জাস্ট ফাইনাইট ভার্বটাকে পিক করে নিয়ে আসবা। তোমরা যারা ফাইনাইট ভার্ব চিনো না, তোমাদের থেকে আমি একটা ছোট্ট বিষয় জানতে চাই, তোমাদের কি বেসিক ক্লাসের প্রয়োজন আছে? বেসিক ক্লাস কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? আমার অ্যাডমিন আছে, ও এগুলো নোট রাখতেছে, তো এই বিষয়গুলো আমি দেখব। যারা কমেন্ট করতেছো এই বিষয়গুলো আমি অবশ্যই দেখব। দেখো জয়িতা, ভেরি গুড। মনে রাখবে একটা কথা, সাবজেক্ট বা সেন্টেন্স যদি অনেক বড় হয় সেখান থেকে তুমি ফাইনাইট ভার্বটা খুঁজে বের করবে। এই যে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হ্যাজ, এর আগে যা থাকবে পুরোটাই সাবজেক্ট।
দেখতে পাচ্ছ তুমি সাবজেক্টটা কিন্তু অনেক বড়, 4টা শব্দের। তাহলে সাবজেক্ট যদি অনেক বড় হয় তুমি খুঁজে নিবা প্রেপোজিশনকে। এই দেখো প্রেপোজিশন, এই প্রেপোজিশন দ্বারা এই যে এই অংশটার সাথে এই অংশটাকে যুক্ত করেছে। প্রেপোজিশনের কাজ হলো একজনের সাথে একজনকে যুক্ত করে দেওয়া, ঠিক আছে, যুক্ত করে দেওয়া। দেখো ম্যাটারনাল মর্টালিটি অর্থাৎ মাতৃ মৃত্যুহার ইন বাংলাদেশ, বাংলাদেশে হ্যাজ ডিক্লাইন, হ্রাস পেয়েছে। ডিক্লাইন মানে কি পাওয়া? হ্রাস পাওয়া। ভাইয়া ডিক্লাইনের সিনোনিম তুমি বলতে পারো ফল করা, ড্রপ করা, ঠিক আছে, ডুইন্ডাল বলতে পারো, ডুইন্ডাল, WIDNDLE, ডুইন্ডাল, আশা করি ঠিক আছে। দেখো এই যে ডিক্লাইন, এগুলো তোমাদের কিন্তু গ্রাফ অ্যান্ড চার্টে কাজে লাগবে। হ্রাস পেয়েছে, ডিক্লাইন করেছে, ডিক্রিজ হয়েছে, ডুইন্ডাল, ড্রপ, ফল, ঠিক আছে। দেখো তার মানে মাতৃ যে মৃত্যুহার সেটা হ্রাস পেয়েছে বাই মোর দেন 50%, 50%-এর মতো সিন্স 2001। ভাইয়া সিন্স আসছে, সিন্স আসছে, অর্থাৎ 2001 সাল থেকে এই পর্যন্ত ঘটনাটাকে উপস্থাপন করার জন্য আমরা সিন্স শব্দটা ব্যবহার করেছি। একটু যদি তোমাদেরকে সিন্স কথাটা আমি একটু বলি, সিন্স কথাটা একটু যদি বলি, সিন্স কথাটা যদি একটু বলি, দেখো সিন্স এবং ফরের একটা ব্যবহার আছে, অ্যাডমিশনে প্রায় আসে, কিংবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিংও কাজে লাগবে। তুমি অনেক সময় বলতে পারো ইট হ্যাজ বিন রেইনিং, অর্থাৎ বৃষ্টি পড়ছে, ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং। আবার ইট হ্যাজ বিন রেইনিং আমি দুইবার লিখছি, দেখো বৃষ্টি পড়ছে, রেইনিং, সিন্স, এই জায়গাটা আমি একটু মুছে দিই, দেখো সিন্স মর্নিং, দেখো ফর 2 hours। একটা জিনিস তুমি লক্ষ্য করবা, আমি আগে লিখে নেই তারপর তোমাকে বলছি। সময় বলে দাও। দেখো সিন্স কখন ব্যবহার হয়, ফর কখন ব্যবহার হয়, কোনো একটা চলমান ঘটনা কখন শুরু হয়েছে, কাজটা কখন শুরু হয়েছে সেটা যদি সরাসরি বলে দেয় তখন সিন্স ব্যবহার হবে। অর্থাৎ বলা হচ্ছে বৃষ্টি পড়ছে, কখন থেকে, কোন সময়ে এই কাজটা শুরু হয়েছে, বৃষ্টি পড়ার কাজটা সকাল থেকে। তুমি বলতে পারো মানডে, স্যাটারডে, সানডে, অর্থাৎ বিগিনিং অফ দ্য টাইম এখানে মেনশন করা হয়েছে, শুরুর সময় বলে দেওয়া আছে। বাট পিরিয়ড অফ দ্য টাইম, কত সময় যাবৎ চলছে, যদি সেটা বলা থাকে, যেমন ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours, 2 ঘন্টা যাবৎ বৃষ্টি চলছে, তাইলে ফর ব্যবহার হবে। সিন্স এবং ফরের আশা করি এই ব্যবহারটা বুঝতে পেরেছো। প্রেপোজিশনও তোমাদের কাজে লাগবে, প্রেপোজিশনও তোমাদের কাজে লাগবে, অর্থাৎ বিগিনিং অফ দ্য টাইম থাকলে, কোন সময়ে কাজটা শুরু হয়েছে এটা থাকলে তোমার সিন্স ব্যবহার হবে। আর ফর কখন ব্যবহার হবে, দেখো 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কখন পড়া শুরু হয়েছে এটা কিন্তু বলে নাই, 2টা বাজে না 3টা বাজে, এগুলো কি বলছে, বলে নাই। তার মানে এই জায়গায় ফর ব্যবহার হবে, পিরিয়ডস অফ দ্য টাইম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো দেখো দ্য রেট, এটা কিন্তু 2001 সাল থেকে বলা হচ্ছে, দ্য রেট রিমেন্স হাই উইথ 173, অর্থাৎ 173 বলা হচ্ছে ম্যাটারনাল ডেথ পার 1 লাখ লিভ বার্থ ইন 2017। বলা হচ্ছে 2017 সালে প্রতি 1 লাখ শিশু জন্মদানের ক্ষেত্রে 173 জন মারা যেত, ড্রপিং ফ্রম 322 ইন 2001। ভাইয়া যেটা 2001 সালে ছিল 1,322 জন মাতৃ মৃত্যুহার ছিল, কিন্তু ড্রপিং ফ্রম অর্থাৎ সেটা কমে কোথায় চলে আসছে 2017 সালে, 16 বছরের ব্যবধানে সেটা 1 লাখ থেকে, এই যে 1 লাখে মারা যেত 322, এখন মারা যাচ্ছে 173 জন। এই জিনিসটা একটা ডাটা এখানে উল্লেখ করেছে, মেনশন করেছে। দেখো এই জায়গা, দেখো এই গার্লস, এই জায়গায় একটু লক্ষ্য করো, হু গেটস প্রেগনেন্ট আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস। ভাইয়া একটু তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবা। এই জায়গায় তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম হু থাকলে কোন সেন্টেন্স হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। কেন ভাইয়া কমপ্লেক্স সেন্টেন্স হবে, কারণ হু একটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার। ভাইয়া হু থাকার অর্থ হলো
দুইটা ক্লজ থাকবে, কারণ কমপ্লেক্সে দুইটা ক্লজ আছে। দুইটা ক্লজ থাকার অর্থ হলো ভাইয়া দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। দেখো গার্লস হু গেট প্রেগনেন্ট, ভাইয়া এই গ্যাটের সাথে এস কেন যুক্ত হয় নাই? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো দেখি, কমেন্ট করে জানাও তো এই গ্যাটের সাথে এস কেন যুক্ত হয় নাই? এই হুটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়? হুটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়? তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখো তোমাদের কাছে আমার প্রশ্ন, হুটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়? এখানে আমি দুটো বক্স করে দিচ্ছি। এই হু গার্লস প্রেগনেন্ট এটা একটা অংশ, যারা কিনা তোমার গর্ভধারণ করে, ঠিক আছে, গর্ভধারণ করে। আর এই যে গার্লসের ভার্বটা হলো আর, এই হুর ভার্ব হলো গেট। ভাইয়া গার্লসের ভার্ব হলো আর, তার মানে এই গার্লস আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস মানে জটিলতা বোঝায়, ঠিক আছে, ডিফিকাল্টি বোঝায়, কমপ্লেক্সিটি বোঝায়। তুমি এই কমপ্লিকেশনের তাহলে সিনোনিম হিসাবে জানি রাখতে পারো ডিফিকাল্টি, কমপ্লেক্সিটি। তোমরা এই আনসারটা কি দিয়েছো? গ্যাট, এখানে অ্যাস হইলো না কেন আমাকে দেখি একটু। প্লুরাল হবে গার্লসের কারণে, ভেরি গুড আলভি, ভেরি গুড। প্লুরালস হবে গার্লসের কারণে, তার মানে এই জায়গায় অ্যাস হবে না, কারণ হুটা এটা প্লুরাল, হু দ্বারা গার্লসকে নির্দেশ করেছে, অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, গার্লসকে নির্দেশ করেছে, ভেরি গুড। দেখো অনেকেই কমেন্ট করছো, দেখো কমেন্ট পড়তে গেলে সব পড়ার হবে না, তোমাদের কমেন্টগুলো আমি দেখে রাখবো, পরে আমি আনসারগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, ক্লাস শেষে আনসারগুলো দিয়ে দিব। যারা যুক্ত আছো দেখো কমতে কমতে দেখো কোথায় আসছে, এটা স্বাভাবিক ভাই, শেষ পর্যন্ত ধৈর্য থাকে না, অনেকের ইলেকট্রিসিটি চলে যায়, অনেকে ধরো রাতের খাবারে বসে, এটা একটা চলমান একটা প্রক্রিয়া, কারণ আসলে অনেকে আবার রেকর্ডেড ক্লাসও করে আমাদেরকে, আমি দেখলাম যে রেকর্ড ক্লাসগুলো অনেকেই করে থাকে, স্পিড বাড়িয়ে দেয়, ঠিক আছে। যাই হোক তোমরা যেভাবে করো আমি চাই তোমরা উপকৃত হও, তোমরা উপকৃত হলেই চলবে। দেখো আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করি তোমাদের, তাহলে আরও ভালোভাবে তোমাদের সময়গুলো কাজে লাগবে। দেখো ওয়েন শিল্পী হেয়ার্ড, শিল্পী যখন শুনেছিল অ্যাবাউট দোজ রিস্ক, এই যে ঝুঁকিগুলো সম্পর্কে ওই জায়গা থেকে সে জানতে পেরেছে, শি ইনভাইটেড হার হাজব্যান্ড, এই যে V2 এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আমি এটা দেখে টেন্স চিনতে পেরেছি, তার মানে ইনভাইটেডটা একটা ফাইনাইট ভার্ব, কি ভার্ব? ফাইনাইট ভার্ব। সে ইনভাইটেড, সে আমন্ত্রণ জানিয়েছিল হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে। ভাইয়া তুমি একটা জিনিস লক্ষ্য করো, হার হাজব্যান্ডের পর কমা, আবার রশিদের পরও কমা। ভাইয়া এই যে হার হাজব্যান্ড, তার যে হাজব্যান্ড তার সম্পর্কে একটা পরিচয় দিয়েছে, তার পরিচয়টা কি? রশিদ। ভাইয়া দুটো কমার মাঝখানে যখন পরিচয়টা দেয় তখন এটাকে গ্রামারের ভাষায় বলে অ্যাপোজিটিভ, অনেকে বলে নাউন ইন অ্যাপোজিশন, দুইটাই রাইট, অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। রশিদ টু ডিসকাস প্রেগনেন্সি, দেখো ইনফিনিটিভ 2 + V1 ইনফিনিটিভ, বলা হচ্ছে শি ইনভাইটেড হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিল, রশিদকে, টু ডিসকাস আলোচনা করার জন্য, প্রেগনেন্সি সম্পর্কে, উইথ এ কাউন্সিলর, একজন কাউন্সিলরের সাথে। কাউন্সিলর মানে কি? পরামর্শক, মানে অ্যাডভাইজার বলতে পারো, অ্যাডভাইজার উপদেষ্টাও বলতে পারো বা পরামর্শক। আফটার হেয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, তোমরা আমাকে বলতে হবে এটা কি কমপ্লেক্সের ক্লজ মার্কার নাকি এটা কি? স্যার একটু আস্তে আস্তে পড়ান। দেখো আমি আস্তে আস্তে পড়াইতাম, এই যে তোমাদের অডিয়েন্স কমতেছে এই জন্য আমি একটু স্পিডে পড়াচ্ছি। দেখো তোমাদের উপর সব কিছু নির্ভর করবে, আমি জানি না আসলে কেন এই তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারো না, এটা তোমাদের আরও বেশি বেশি কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। তোমরা যদি জীবনে কিছু করতে চাও ধৈর্যের কোনো বিকল্প নাই, একদম ফোকাস থাকতে হবে তোমাদেরকে, না হলে তুমি দেখা যাবে যে একবার এদিক একবার ওদিক, আসলে দিন শেষে কিছুই হচ্ছে না আমাদের। সো আমি তোমাদেরকে বলবো তোমরা শেষ পর্যন্ত থাকো, যেখানে ক্লাস করো, আমার এখানে করতে হবে তা কিন্তু না, আমরা যে কোনো লাইভ ক্লাসে এই ঘটনাটা করি, যে কোনো স্যারের, যেখানেই তুমি ইংরেজি পড়ো না কেন আমি তোমাদেরকে বলছি একদম শেষ পর্যন্ত থাকো লাইভ ক্লাসগুলো, স্যারও দেখবে ইন্সপায়ার হবে, মোটিভেটেড হবে, তোমাদের জন্য উজাড় করে দিবে। আমি যেমন এই যে তোমরা যদি রেগুলার ক্লাস করো, তোমরা যদি রেগুলার, আপনার কি বাসায় চলে যাব? চলে আসো আমার বাসায় চলে আসো, আমার বাসায় আসা একদম সরাসরি ক্লাস করতে পারবে। দেখো তোমাদেরকে আমি কথা দিচ্ছি ভাইয়া, কোনো পেইড বেস দরকার নাই, আমি তোমাদেরকে দৌড়ে দৌড়ে শেষ করাবো, কিন্তু তোমরা ক্লাসগুলো করতে হবে নিয়মিত এবং আপডেট দিতে হবে, আমাদের গ্রুপে আপডেট দিতে হবে, ঠিক আছে। দেখো আফটারটা এটা কি কমপ্লেক্সের ক্লজ মার্কার নাকি এটা
প্রেপোজিশন হিসাবে ব্যবহার হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু পড়াচ্ছি। আফটার হেয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এই যে ঝুঁকি সম্পর্কে জানতে পেরে রশিদ এগ্রিড টু, মনে রাখবা এগ্রির পরে সবসময় ইনফিনিটিভ হয়, টু প্লাস V1, এগ্রি টু, ম্যানেজ টু, ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। এগুলো তোফেলে আছে, ক্লিফস তোফেলে আছে, ঠিক আছে, ক্লিফস তোফেল। তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি আগে থেকে নিজেকে এগিয়ে রাখতে চাও, ইনশাল্লাহ আমি অ্যাডমিশনের জন্য তোমাদের কিছু ক্লাস ব্যবস্থা রাখার চেষ্টা করব, ঠিক আছে। দেখো স্যার আপনি অনেক বেশি ভালো পড়ান, সব স্যারে ভালো পড়ায়, ঠিক আছে, এই বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি, সব স্যারে সেরা। কথা হলো যে সব স্যারকে তুমি যদি ডাক্তার মনে করো, দেখো তোমরা যদি নিজেকে রুগী মনে করো, দেখো সব রুগী কিন্তু সব ডাক্তারের কাছে ভালো হয় না। দেখা যায় আমি একটা ডাক্তারের কাছে গেলে আমি একদম ভালো হয়ে যাই, আবার দেখা যাচ্ছে অন্য একজন রুগী ওই ডাক্তারের কাছে গেলে ভালো নাও হতে পারে। এই জন্য তুমি তোমার একদম পছন্দসই ডাক্তারটাকে খুঁজে নিবা যে তোমার ভালো চিকিৎসা করাইতে পারে, ঠিক আছে। রশিদ অ্যাগ্রিড টু ডিলে, মানে রশিদ একমত হয়েছিল যে ডিলে করবে, মানে দেরি করবে, লেট করবে, হ্যাভিং চিলড্রেন ফর 5 years। দেখো রশিদ একমত হয়েছিল কি করবে, দেরি করবে, তার সন্তান এই পৃথিবীতে আসার জন্য কয় বছর অপেক্ষা করবে সে, ফর 5 years, 5 বছর অপেক্ষা করবে। ডিসপাইট, ডিসপাইট মানে সত্ত্বেও, প্রেশারস ফ্রম হিজ প্যারেন্টস, নেইবার্স টু প্রডিউস অ্যান অফ স্প্রিংস, বলা হচ্ছে কি থাকা সত্ত্বেও, প্রেশার থাকা সত্ত্বেও, চাপ থাকা সত্ত্বেও, কার থেকে তারা প্রেশার পাচ্ছে এই দম্পতি, ফ্রম হিজ প্যারেন্টস, তাদের পিতা, তার পিতামাতা থেকে, এবং প্রতিবেশী থেকে। কি কারণে প্রেশার পাচ্ছে, এই যে টু প্রডিউস ইনফিনিটিভ, ভাইয়া 2 + V1 এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব, এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব না, এগুলো নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। দেখো টু প্রডিউস অ্যান অফ স্প্রিং, অ্যান অফ স্প্রিং, ভাইয়া কে বলতে পারবা অফ স্প্রিং এর বাংলা মিনিং কি, অফ স্প্রিং এর বাংলা মিনিং কি, কে বলতে পারবা দেখি, একটু বলো তো দেখি, অফ স্প্রিং এর বাংলা মিনিং বা সিনোনিম। স্যার ইংলিশ সেকেন্ডের ক্লাস নেন, ইংলিশ সেকেন্ডের ক্লাস অবশ্যই নিব, 25 ব্যাচকে আমি আশা অবশ্যই দেখাতে চাই, কারণ এই মুহূর্তে আমরা যেহেতু আগে ফার্স্ট পাওয়ার ধরেছি, ফার্স্ট পাওয়ারের 10টা ক্লাস 12টা ক্লাস করিয়ে আমরা ইনশাল্লাহ আমরা সেকেন্ড পেপারে তোমাদের যে কঠিন কঠিন টপিক আছে, রাইট ফর্ম ভার্ব, তারপর কানেক্টরস, মডিফায়ার, কমপ্লিটিং সেন্টেন্স, সবগুলো ধরে ধরে শেষ করাবো ইনশাল্লাহ, আর কোনো সমস্যা থাকবে না। যদি তোমার জরুরি কোনো প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলের নামটা জাহিদ স্যার নামে আছে, তোমরা ওখানে সার্চ দিলে তোমরা পাবা, ওখান থেকে অনেক ক্লাস আছে প্লে লিস্টে, তোমরা গেলে পাবা, ওখান থেকেও করে নিতে পারো, ঠিক আছে। দেখো শিশু, সন্তান, এই দেখো সন্তান, ভেরি গুড, তোমরা কি গুগলে সার্চ করতেছো, দেখো চিলড্রেন, চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেন। দেখি আমাকে একটু বলো তো চিলড্রেন এই জায়গাটা আমাকে একটু বলো, বলবা কি, আমি তো বলেই দিলাম। দেখো চাইল্ড, এটা বলতে সিঙ্গুলার, মানে একজন শিশুকে বোঝাচ্ছে, কিন্তু এটার কিন্তু প্লুরাল কিন্তু চাইল্ডস না, এস যুক্ত হবে না, চিলড্রেন হবে, চিলড্রেন মানে অনেকগুলো শিশুকে, সন্তানকে বোঝাচ্ছে, ঠিক আছে, চিলড্রেন অর্থাৎ সন্তান, শিশু যাই বলো না কেন, অফস্প্রিং মানে সন্তানাদি, ঠিক আছে। টুগেদার একসাথে, দ্য কাপল মেট মানে দেখা করেছিল, উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, যে কিনা এই যে মেয়েদেরকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদান করে, এমন একজন মহিলার সাথে তারা এই কাপলটা একসাথে দেখা করেছিল, মানে রশিদ এবং শিল্পী, হু যে কিনা ইনফর্ম করেছিল অর্থাৎ তথ্য দিয়েছিল দ্যাম তাদেরকে, অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশন অ্যাভেলেবেল, যে যে পরিবার পরিকল্পনাগুলো আছে, এই পরিবার পরিকল্পনা, আমাদের পরিবার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন এই শিল্পী এবং রশিদকে। কে করেছে, যিনি স্বাস্থ্য সম্পর্কিত একজন বিশেষজ্ঞর কাছে গেছিল, তিনি মূলত এই কাজটা করেছে, ঠিক আছে। দেখো ইংলিশ ক্লাস করলে ঘুম আসে, ঘুম আসলে ঘুমায় যাও, দেখো ঘুমায় গেলে আশা করি স্বপ্নে গিয়ে ইংরেজি পারবা। দেখো তোমাদেরকে ডেডিকেটেড থাকতে হবে ক্লাসের প্রতি, ঠিক আছে। আমার এখানে না সব জায়গায় ইংলিশের প্রতি সময় দিতে হবে, ইংলিশের জায়গায়। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স, দেখো এই যে শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা কন্টিনিউ টু মানে চলমান রেখেছে প্রেশারাইজ করা অর্থাৎ চাপ প্রয়োগ করা, দ্য নিউলি ওয়েটস অর্থাৎ এই যে তাদের নব সন্তান আসার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করে যাচ্ছে তাদের সন্তানের জন্য, ডিপলি একবারে ভেতর থেকে রুটেড, যেটা গেঁথে থাকে,
কালচারাল প্র্যাকটিস, অর্থাৎ কালচারাল প্র্যাকটিস বলতে সংস্কৃতিগত যে প্রথা বা নিয়মগুলো আছে যেগুলো একদম গাঢ়ভাবে আমাদের সমাজে গৃহীত এবং কোনোভাবে এটা অমান্য করা যায় না, এই কথাই মূলত বোঝাচ্ছে এখানে। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস অ্যান্ড ট্র্যাডিশন মানে ঐতিহ্য যেগুলো আছে, কস্ট রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। এই রিফট বলতে এখানে কি বোঝাচ্ছে, কে বলতে পারবা বলো তো ভাইয়া? রিফট বলতে এখানে কি বোঝাচ্ছে দেখি, দ্রুত বলো তো ভাইয়া, এখানে দ্রুত বলো। বিটুইন, যখন বিটুইন থাকবে দুয়ের মধ্যে তুলনা করবে। ভাইয়া দুয়ের মধ্যে কার কার মধ্যে তুলনা করছে? এখানে তো 3 দেখতে পাচ্ছি ভাইয়া, এটা দুইটা মিলে একটা কাপল অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের যে একদম এক্সটেন্ডেড ফ্যামিলি আছে মানে লার্জ ফ্যামিলি আছে। এক্সটেন্ডেড বলতে লার্জ বা জয়েন্ট ফ্যামিলি তোমরা যাকে বলে থাকো, তোমরা কি বলে থাকো? জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে। দেখি রিফট অর্থ কি, দ্রুত বলো, দ্রুত বলো। এগুলো পড়াইন না, স্কিপ করেন কেন? তোমাদের কি এগুলো পড়ে কি, এগুলো পড়ে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারছি, ঠিক আছে। রিফটের মানে কি একটু দ্রুত বলো। এবং অবশ্যই 2-এর অধিক, ঠিক আছে, ভেরি গুড। ফাটল, দেখবে পরীক্ষায় এগুলোই আসবে। দেখো এই রিফট অর্থ ফাটল। ক্র্যাক, ক্র্যাক এটা সিনোনিম কি হতে পারে? ক্র্যাক বা স্প্লিট, SPLIT, স্প্লিট, ঠিক আছে, মানে ফাটল ধরা। কাদের মধ্যে ফাটল ধরেছে? শিল্পী রশিদের সাথে তার যে জয়েন্ট ফ্যামিলি আছে, লার্জ ফ্যামিলি আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, তাদের সাথে সাম অফ হুস মেম্বার, অর্থাৎ ওখানের মধ্যে কিছু সদস্য ইনসাল্টেড মানে অ্যাবিউজ করছে, ইনসাল্টেড করছে, অপমান করছে, অ্যান্ড ক্রিটিসাইজ তাদের সমালোচনা করছে দ্য কাপল, এই কাপলদেরকে। আনএবল টু কনভিন্স, ভাই কনভিন্স মানে বোঝানো, কনভিন্স মানে বোঝানো ভাইয়া, কনভিন্স মানে কি? বোঝানো। এই রশিদ এবং তোমার আরেকজনকে শিল্পী, আনএবল মানে অক্ষম হয়ে পড়েছে, মানে কোনোভাবেই তারা পারতেছে না বুঝাইতে দেয়ার ক্লোজ রিলেটিভস, তাদের একদম কাছের আত্মীয় স্বজনকে। যাই স্যারের ফেল গেলে তো চলবে না, বাসায় তো বাস নিয়ে দৌড়াবে, A+ লাগবে, ইনশাল্লাহ A+ পাবা, অবশ্যই পাবা হৃদয়, তুমি অবশ্যই A+ পাবা, টেনশন করো না, এখনো অনেক সময়, অনেক কিছু তুমি করতে পারবা জীবনে, ঠিক আছে। দেখো দে আর ক্লোজ রিলেটিভ অফ দ্য রিক্স, দেখো তারা বোঝাতে পারেনি তাদের একদম নিকট আত্মীয়দেরকে এই যে এটার ঝুঁকি সম্পর্কে। শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু, পুনরায় তারা দ্য কাউন্সিলর অর্থাৎ ওই যে পরামর্শক ওদের কাছে ফিরে গেল। দে টুক দ্য হেল্প, তারা সাহায্য চেয়েছিল, নিয়েছিল অফ এ প্যারেন্ট পেয়ার। দেখো প্যারেন্ট পেয়ার মানে কি? অর্থাৎ পিতামাতার সমকক্ষ একজন থেকে তারা কি নিয়েছে? প্যারেন্ট পেয়ার বলতে পিতামাতার সমকক্ষ মানে পিতামাতার মতো দেখতে বা বুঝতে বা জানতে পারে এরকম একজনের থেকে তারা সাহায্য চেয়েছিল। হু, যে কিনা হ্যাজ বিন ট্রেন, যে কিনা প্রশিক্ষিত ছিল মানে ট্রেন আপ ছিল, যিনি প্রশিক্ষণ নিয়েছিল টু স্পিক টু আদার প্যারেন্টস, যিনি আরেকজন পিতামাতার সাথে কথা বলতে পারত অ্যাবাউট অ্যাডোলেসেন্টস ইস্যুস। অর্থাৎ এই রশিদ এবং শিল্পী পিতামাতার সমকক্ষ একজন ব্যক্তির সাথে দেখা করেছে, যিনি কিনা প্রশিক্ষিত একজন ব্যক্তি, যিনি কিনা অন্য কোনো পিতামাতাকে এই অ্যাডোলেসেন্ট ইস্যু সম্পর্কে বুঝাইতে পারে, ঠিক আছে, পিতামাতা সমকক্ষ। দেখো ভেরি গুড, অনেকে আনসার করছে, আমাদের আর আছে কিনা একটু দেখি। দেখো আর কিন্তু নাই, লাস্ট পেজ। যারা শেষ পর্যন্ত আছো এই যে 25-26 জন, বিশ্বাস করো তোমরা কিছুটা হলেও শিখতে পেরেছো, এটা আমি বিশ্বাস করি। এবং আমরা একটু ধৈর্য ধরো, এরপরে MCQ আর সামাইটা যদি সুযোগ হয় শেষে বলে দিব, ঠিক আছে। প্যাসেজগুলো তোমার কাছে মনে হতে পারে কম গুরুত্বপূর্ণ, বাট এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিল্পীস, আবার কি আগের পেজে চলে আসলাম নাকি? না না, দেখো শিল্পীস মাদার ইন ল অর্থাৎ শিল্পীর শাশুড়ি অ্যান্ড নেইবার্স অর্থাৎ প্রতিবেশী ইভেনচুয়ালি মানে ফাইনালি, ইভেনচুয়ালি বলতে এই জায়গাটা ফাইনালি বলতেছে মূলত, অবশেষে কেম টু আন্ডারস্ট্যান্ড
অর্থাৎ বুঝতে পেরেছিল। কেম টু আন্ডারস্ট্যান্ড, এটা একসাথে আমরা যদি এটার অর্থটা বের করতে চাই, বুঝতে পেরেছিল। এই আন্ডারস্ট্যান্ডটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? কেউ আমাকে একটু বলো তো কমেন্ট করে, দেখি একটু দ্রুত বলো, এই আন্ডারস্ট্যান্ডটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? দেখো, তারা বুঝতে পেরেছিল দ্য হার্মফুল, ক্ষতিকর প্রভাব, ইফেক্ট মানে প্রভাব, অফ আর্লি প্রেগনেন্সি, অর্থাৎ অল্প সময়ে বা অল্প বয়সে যে গর্ভধারণ, অন মাদার অ্যান্ড চাইল্ড, অর্থাৎ মায়ের জন্য এবং শিশুর জন্য কতটাই ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর, তারা সেটা বুঝতে পেরেছিল। ইভেনচুয়ালি, অবশেষে, ফাইনালি। দেখো, লিখে লিখে পড়ছে কমেন্টে, সামারি মাস্ট পড়াবেন। সামার স্যার আমার লাগবে, অবশ্যই পড়াবো, তোমরা থাকলে অবশ্যই পড়াবো। নন ফাইনাইট ভার্ব, ভেরি গুড, ভেরি গুড, নন ফাইনাইট ভার্ব। দেখো, আফটার দ্যাট, আফটার দ্যাট মানে ওই যে তোমরা বলো না দেন, দেন গ্রাফে বলো না দেন, তারপর তারপর তারপর, দেনের জায়গায় তুমি আফটার দ্যাটও লিখতে পারো। এটা শিখে রাখো, গ্রাফ অ্যান্ড চার্টে কাজে লাগবে। দেনের জায়গায় তুমি আফটার দ্যাটও লিখতে পারো। যারা আন্ডারস্ট্যান্ডকে নন ফাইনাইট ভার্ব বলছে, ভেরি গুড, কারণ এটার আগে টু আছে, ইনফিনিটিভ। দ্য ভিলেজার্স নো লঙ্গার, দেখো নো লঙ্গার মানে যেটার উপস্থিতি একদম নাই, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ, অর্থাৎ তাদেরকে আর কোনো প্রেশার চাপ প্রয়োগ করেনি এই কাপলকে। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স বিগেন টু সাপোর্ট, ভাইয়া তাদের যে পিতামাতা ছিল এবং প্রতিবেশী ছিল শুরু করেছিল তাদেরকে সাহায্য করা, মানে সাপোর্ট করা। সাপোর্টের আমি সিনোনিম বলতে পারি হেল্প, অ্যাসিস্ট, ঠিক আছে, সাহায্য করা। দেম তাদেরকে, অ্যান্ড স্পিক আউট মানে কথা বলা শুরু করেছিল, তাদের মুখ দিয়ে এখন কথা বলা বের হয়ে গেছে। কাদের মুখ দিয়ে? এই প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, অর্থাৎ প্রতিবেশীদের মুখ দিয়ে। এগেইনস্ট, এটা একটা প্রেপোজিশন, কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে এটা ব্যবহার হয়। কিসের বিরুদ্ধে কথা বলছে? আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, অর্থাৎ তোমার একদম বাল্যবিবাহ কিংবা অল্প সময়ে যে খুব কম বয়সে যে প্রেগনেন্সির বিষয়টা, গর্ভধারণ, এটার বিষয়ে তারা এটার বিপক্ষে কথা বলা শুরু করেছে। আশা করি এরই মাধ্যমে প্যাসেজটা আমরা শেষ করতে পেরেছি আল্লাহর রহমতে। দেখো, এবার আসো আমরা এমসিকিউতে চলে যাই। এগুলো আমি আনসার করব না, তোমাদেরকে দিয়ে করাবো, ঠিক আছে? দ্রুত 1 নাম্বার আনসারটা বলো, সবাই এভাবে আনসার করবা। সবাই এভাবে আনসার করবা। দেখো, সবাই এভাবে আনসার করবা। এই যে 1 এ এভাবে লিখবা, নাহলে আমি বুঝবো না কোনটার আনসার করতেছো। তোমরা কোনটার আনসার করতেছো আমি বুঝবো না। দ্রুত এমসিকিউর আনসার করো, দ্রুত, সবার উপস্থিতি চাচ্ছি, দ্রুত। 1 ভি, এটা তো মনে হয়, দ্রুত, সময় কম, দ্রুত। 1 ভি, দেখো এটা নিয়ে কথাই বলতে হচ্ছে না, সবাই জানো। অফ স্প্রিং মানে কি? চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেন। আমি আর কথা না বাড়াই, সামনের দিকে চলে যাব। দেখো, চিলড্রেন। এবার আসো 2 নাম্বারটা কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ মানে প্রজনন সংক্রান্ত। এখানে আনসার কোনটা হবে দেখি, বলো তো দেখি। এটা একটু কঠিন আছে, দেখি আনসার বলো তো দেখি। 2 নাম্বারটার আনসার বলো, 2 নাম্বারটার আনসার বলো। 2 নাম্বারটার আনসার বলো। স্যার প্রশ্ন এর বাংলা বলে দিবেন, প্রশ্নের বাংলা বলে দিব। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিপ্রোডাক্টিভ, অর্থাৎ এই রিপ্রোডাক্টিভ ইন দ্য প্যাসেজ রেফার টু, অর্থাৎ এই রিপ্রোডাক্টিভ ওয়ার্ডটা তারা আসলে প্যাসেজে কি বুঝাইছে, রিপ্রোডাক্টিভ দ্বারা কি বুঝাইছে ভাইয়া? রিপ্রোডাক্টিভের বাংলাও বলে দিচ্ছি প্রজনন, ঠিক আছে, প্রজনন। অপশনের বাংলা তো বলবো না ভাইয়া, কারণ অপশন বলবো না, কারণ প্রশ্নের বাংলা অন্তত বলা যায়। বাট তোমাদের উচিত, কারণ যেহেতু আমি প্যাসেজটা পড়াইছি, প্রশ্নের বাংলাটাও না বলাটা উচিত ছিল আমার, ঠিক আছে? 2 এর সি ডি এক একজন এক একটা বলছে, 2 এর 2ও বলছে অনেকে। আমি একটু বলি তোমাদেরকে, রিপ্রোডাক্টিভ মানে প্রজনন, রিবার্থ কিংবা রিজেনারেশন, এগুলো মানে বোঝাচ্ছে পুনর্জন্ম। রিপ্রোডাক্টিভের সাথে এটার কোনো সম্পর্ক নাই। হেলদি মানে স্বাস্থ্যবান, এটার সাথে কোনো সম্পর্ক নাই। বাট প্রোক্রিয়েটিভ এটার মানে সরাসরি প্রজনন। হয়তো তুমি জানো না, এই জন্য আনসারটা করা তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো তুমি একটা প্যাসেজের যে কিওয়ার্ডগুলো আছে, এগুলো সিনোনিমগুলো, অ্যান্টোনিমগুলো একটু ভালো করে পড়তে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে প্রোক্রিয়েটিভ এটা আনসার হবে, ঠিক আছে? যারা 2 এর সি দিয়েছো, ভেরি গুড। দেখো,
তারপরে দেখো 3 নাম্বার কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ট্যান্ডার্ড ইন দ্য প্যাসেজ রেফার টু, মানে স্ট্যান্ডার্ড বলতে প্যাসেজে একটা ওয়ার্ড ছিল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, তোমাদের মনে আছে কিনা জানি না, একদম প্রথম দিকে। স্ট্যান্ডার্ড বলতে এখানে কি বোঝানো হয়েছে একটু দেখি বলো তো, কি বোঝানো হয়েছে দেখি বলো। এথিক্স, প্রিন্সিপাল, গাইডলাইন, ইয়ার্ড স্টিক, দেখি একটু বলো 3 নাম্বার আনসার কি হতে পারে, 3 নাম্বার আনসার কি হতে পারে, একটু দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। আলবি পারছে, তোমার জন্য কেয়া কসমেটিকের পক্ষ থেকে, আলবির জন্য কেয়া কসমেটিকের পক্ষ থেকে 2টা কেয়ার সাবান থাকবে, ঠিক আছে? দেখি দ্রুত আনসার করো। দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো। 3-এর বি বলছে, আমি একটু দেখি। এই স্ট্যান্ডার্ড মানে মানদণ্ড, স্ট্যান্ডার্ড মানে কি মানদণ্ড, ইথিক্স মানে নীতি, প্রিন্সিপাল মানেও নীতি, দুইটা কিন্তু অনেকটা কাছাকাছি। গাইডলাইন, গাইডলাইন মানে তোমরা সবাই জানো। ইয়ার্ড স্টিক, এটার মানে তোমরা জানতা না ভাইয়া, ইয়ার্ড স্টিক মানে হলো যে মানদণ্ড, তাইলে আনসারটা হবে ডি। আমি একটু ডিফারেন্ট কিছু ভিন্ন ভিন্ন এমসিকিউ আনার চেষ্টা করেছি, যাতে তোমরা একটু এগুলো ফেস করলে পরীক্ষার হলে তোমরা যখন যাবে তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে, ঠিক আছে? তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে, ঠিক আছে? দেখো তাহলে এটা আনসার হবে কি, ইয়ার্ড স্টিক। তোমরা যারা আনসার সঠিক দিতে পেরেছো তোমাদের সকলকে অভিনন্দন, ঠিক আছে? দেখো ইয়ার্ড স্টিক। তারপর আমরা কি দেখছি, দ্য হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইন দ্য প্যাসেজ রেফার্স টু, তার মানে বোঝাচ্ছে প্র্যাকটিস দ্বারা এখানে কি বোঝাচ্ছে, চর্চা দ্বারা এখানে মূলত কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, প্রসিডিউর, ট্র্যাডিশন, রেপিটেশন, ইনভলভমেন্ট। আশফাক উল্লাহ, পেরেছো তুমি? এই পারলে তোমার জন্য একটা থাকবে 6টি গ্লাস সম্মিলিত একটি ডিনার সেট তোমার জন্য আমরা ব্যবস্থা করব, ঠিক আছে? মনে করো ভার্চুয়ালি তোমার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি। দেখো দ্রুত দ্রুত। 4-এর কি বলছে, 4-এর একজনে বলছে 2, একজনে 3। সঞ্জিতা, তিশা সবাই বলতেছে পারছে। এই সবাইকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবাইকে কি দেওয়া যায়, সবাইকে কি দেওয়া যায়? দেখো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে যারা 10টা ক্লাস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, শেয়ার করবে, এগুলো যারা করবে আমরা প্রতিদিন গিফট করব, তোমাদের জন্য গিফটের ব্যবস্থা করব। পরে আমি চিন্তা করলাম ইংরেজি ক্লাস করানোর জন্য যদি গিফট দেওয়া হয় তাহলে ভাই এই ইংরেজি ক্লাস তাদের করা দরকার নাই। ইংরেজি ক্লাস করতে হলে তোমাকে এমনি আসতে হবে, এটা গিফট দিতে হবে কেন? আমি এই জন্য এটা আবার পরবর্তীতে ক্যান্সেল করেছি। আইফোন 16 প্রো ম্যাক্স। দেখো অনেকে অনেক আনসার দিয়েছে। দেখো এই দেখো তোমরা অনেকে ভাবতেছে কিরে স্যারে, এই যে কয়েকজনে বলছে স্যারে কমেন্টও করতেছে, আবার এদিকে মনে করো আমিই কমেন্ট করতেছি, ঠিক আছে? দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্র্যাকটিস, প্র্যাকটিস বলতে চর্চা বোঝাচ্ছে, বা যেটা চর্চা বলতে কোনটাকে বোঝায়, যেটা অনেক আগে থেকে হয়ে আসতেছে, অনেক আগে থেকে যেটা হয়ে আসে সেটাকে আমরা কি বলি, ঐতিহ্য বলি, মানে ট্র্যাডিশন বলি। তাহলে আনসার কী হবে, ট্র্যাডিশন। রিপিটেশন তো হইতেই পারে না, পুনরাবৃত্তি বা ইনভলভমেন্ট মানে সম্পৃক্ততা, এগুলো হইতেই পারে না আনসার। তার মানে আনসার হবে ট্র্যাডিশন। যারা 2 নাম্বার আনসার দিয়েছো ভেরি গুড, 2 নাম্বার। দেখো আমরা একটু 5-এ চলে যাই, এটা একদম সহজ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্ট মিন, বা এটা আমি প্যাসেজ পড়ানোর সময় বলছি, এইটা যদি না পারো তাহলে বুঝবো যে তুমি পুরো প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়ো নাই। আমি আশা করি সবাই এটা পারবে, আমি আশা করি সবাই এটা পারবে। তোমাদের কি এই স্লাইডটা দরকার আছে কিনা, এই স্লাইড দরকার আছে কিনা, তোমাদেরকে কি ক্লাসের স্লাইডগুলো দিয়ে দিব কিনা আমাকে একটু জানাবে, আমাকে একটু জানাবে। দেখো 5-এর 1 বলছে, আবার রাব্বি বলছে 5-এর 3। দেখো আমরা একটু দেখি, অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট মানে কিশোর কিশোরী বোঝায়, ইনফ্যান্ট মানে শিশু ভাইয়া, অ্যাডাল্ট মানে বয়স্ক, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এই ওল্ড এটা তো হইতেই পারে না, বয়স্ক তো হবেই না। টিনেজার মানে 13 থেকে 19, 13 থেকে 19 বছর বয়সে আমরা টিনেজার বলি, যাকে আমরা অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী বলে থাকি, ঠিক আছে? একদম সহজ ছিল, যারা পারো নাই
ক্লাস করতে হবে একদম শুরু থেকে। দ্য ওয়ার্ড কাউন্সিলিং, ভাই কাউন্সিলিং এর মানে কি বোঝাচ্ছে? রেফার্স টু চ্যালেঞ্জিং, গিভিং অ্যাডভাইস, তারপর কি বলছে? মেরিমেন্ট, রিকমেন্ড। কোনটা হইতে পারে ভাই? দ্রুত বলো, দ্রুত বলো। সাইমন ইবনে আলম, দেখি তোমরা কারা কারা আছো, শেষ পর্যন্ত কারা কারা আছো। আমি একটু অ্যাডমিনকে বলবো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে যারা কমেন্ট করছে। আচ্ছা, স্ক্রিনশট নিতে হবে না, আমি তো বুঝবো কারা কারা এমসিকিউ ক্লাসে কমেন্ট করেছে, তারাই শেষ পর্যন্ত ছিল। ঠিক আছে, তাদের জন্য দেখি বিশেষ কোনো গিফট রাখা যায় কিনা। দেখি 6-2, সবাই বলছে 6-2। কাউন্সিলিং মানে পরামর্শ দেওয়া, ঠিক আছে। গিভিং অ্যাডভাইস একদম সহজ ছিল। আনসার 6-2। 7 নাম্বারটা কি হবে? এটা কিন্তু আমি পড়ানোর সময় বলেছি, এটা কঠিন আছে, এটা কিন্তু অ্যাডমিশনে আসে ভাইয়া, এটা অ্যাডমিশনে আসে, বহুবার আসছে, বহুবার আসছে, এটা অ্যাডমিশনে বহুবার আসছে। এটার আনসারটা করো, এই দ্রুত আনসার করো। ডিক্লাইন, এটা কিন্তু বহুবার আসছে, বহুবার আসছে অ্যাডমিশনে, বহুবার আসছে ডিক্লাইন, এটা অ্যাডমিশনে আসছে ভাইয়া। এটা আনসার কি হবে? আশফাক উল্লাহ, আশফাকুল্লাহ, তুমি কোন কলেজ? স্যারের গিফট মানে ইংলিশ ক্লাস, স্যারের গিফট মানে ইংলিশ ক্লাস না? আচ্ছা, সাথে লেসন। দেখো দেখো, লেসন মানে এই জায়গায় তোমরা ভুল করে ফেলবা। লেসন মানে কিন্তু পার্ট, ইনক্রিজ মানে বৃদ্ধি, অগমেন্ট মানে বৃদ্ধি, কিন্তু ভাইয়া লেসন মানে হ্রাস, হ্রাস মানে ডিক্লাইন মানে পতন ঘটা, ঠিক আছে। তার মানে তোমরা পেরেছো। এই লেসেন শব্দটা LESSEN স্পেলিংটা দেখে নিও, এটা কিন্তু অ্যাডমিশনে আসে লেসেন শব্দটা। দেখো লাস্ট ওয়ান, প্রেশারাইজ। দ্য ওয়ার্ড প্রেশারাইজ মিনস, ভাই এটা কী হবে বলো তো? প্রেশারাইজ, এখানে কাছাকাছি দুইটা আনসার আছে, কাছাকাছি দুইটা আনসার আছে। প্রেশারাইজ কাছাকাছি দুইটা আনসার আছে, বাট তোমরা প্যাসেজের উপর বেস করে, দূর সবার আগে উত্তর দিচ্ছি, তোমার কমেন্ট আমি দেখতেছি, বাট সবার আগে কেন উত্তর দিচ্ছ? এত হুলস্থুল করলে হবে না, সবার শেষে দাও। দ্রুত দ্রুত দ্রুত। মহসিন কলেজ, আশফাক, নুসরাত ক্লাস করছে, আশফাক বলছে ডি, তারপর আবু নৌহিন 8-2, ইয়াসিন আরাফাত টুপুস সি বলছে অনেকে। দেখো একটা জিনিস, তোমরা সঞ্জিদা তিশা গত ক্লাসও করেছো, জয়িতা জয়ী, সঞ্চিতা অর্পি তোমরা গত ক্লাসও করেছো, রিফাত রহমান। দেখো প্রেশারাইজ মানে চাপ প্রয়োগ করা, তার মানে টুপুস, টুপুস মানে ধাক্কা দেওয়া, ঠিক আছে, চাপ প্রয়োগ করা। কিন্তু বাট প্যাসেজের অনুযায়ী কম্পেল টু ডু সামথিং, কম্পেল মানে বাধ্য করা কোনো কিছু করার ক্ষেত্রে। ওই যে সন্তান জন্মদানের ক্ষেত্রে তাদের বাবা মা এবং প্রতিবেশী বাধ্য করছিল, এই জন্য আনসারটা আমি সি দিতে পারছি না, সরি। দ্য কারেক্ট আনসার ইজ ডি, অর্থাৎ কম্পেল টু ডু সামথিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন সরাসরি একদম সামারিতে চলে যাব, সরাসরি সামারিতে চলে যাব। কোয়েশ্চেন আনসারের ক্লাস আমি একদম ভালোভাবে একটা পরিপূর্ণ একটা ক্লাস দিব, ঠিক আছে, কোয়েশ্চেন আনসারের উপর। দেখো এই জায়গায় একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম 8-7 পাইলাম। আচ্ছা ঠিক আছে, পাইলে দেখি তোমাদেরকে কি গিফট দেওয়া যায়। দেখো এই জায়গাটায় দেখো, একটু লক্ষ্য করো, কোয়েশ্চেন আনসারের আমি পরিপূর্ণ একটা ক্লাস দিব, সো টেনশন করিও না, কোয়েশ্চেন আনসারের একদম পরিপূর্ণ একটা ক্লাস দিব। কোয়েশ্চেন আনসার অনেকেরই সমস্যা আছে ভাইয়া, সামারি লেখার জন্য আমি গত ক্লাসে টেকনিকটা বলে দিছি তোমারে, এটা জীবনও কেউ শিখাতে পারবে না তোমারে। তোমরা যারা সামারি ক্লাস নিয়ে অনেক বেশি আগ্রহ তাদেরকে বলতেছি, তোমাদেরকে আমি অনুরোধ করেছিলাম, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, তোমরা অবশ্যই গত ক্লাসে যেই প্যাসেজটা পড়াইছি ওইটার উপর বেস করে তোমরা একটা সামারি লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা, বাট একটা স্টুডেন্টও করো নাই। আমি বিশ্বাস রাখি তোমাদের উপর, আমি আস্থা রেখেছি, আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাসের যে প্যাসেজটা তোমাদেরকে পড়ানো হয়েছে সেটার উপর বেস করে তুমি তোমার নিজের ভাষায় নিজের মতো করে, ভাইয়া ভুল হোক, ভাই ইংরেজি না পারলে বাংলা লেখো, ভাই তুমি যদি ইংরেজিতে লিখতে না পারো বাংলায় লিখো, কোনো সমস্যা নাই, আমি তোমার এইটাকে সাদরে গ্রহণ করে নিব। তুমি যদি বাংলা লিখতে পারো, আমি এইটুকু বিশ্বাস রাখি তুমি একদিন ইংরেজিও লিখতে পারবে। তুমি আগে বাংলা লিখো যদি কারো সমস্যা হয়, ঠিক আছে। তুমি কি জাহিদ স্যারের শিক্ষার্থী নয়? দেখো
আমার কমেন্ট আমি পড়তেছি। দেখো, এই স্যার ফার্স্ট ইয়ার ফাইনালে প্লাস রাখতে ট্রাই করবো এবার, ইনশাল্লাহ পারবে, অবশ্যই পারবে। দেখো তাহলে আমাকে প্রথমে, আমি গত ক্লাসে বলেছিলাম এই প্যাসেজটা কি নিয়ে এবং এই যেটা নিয়ে ওটা সম্পর্কে তুমি একটু তথ্য দিবা প্যাসেজের শুরুতে। এইটার সামারিটা একদম সহজ, এটা পুরো এটা একটা গল্প ভাইয়া, এই গল্পের চম্মুক অংশগুলোকে তুমি নিয়ে আসতে হবে। ভালো করে বুঝো ভাইয়া, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবা তোমরা। ভাইয়া ধরো ট্রি প্লান্টেশন নিয়ে আসছে একটা প্যাসেজ, সাপোজ ধরো করাপশন নিয়ে আসছে, ডেফরেস্টেশন নিয়ে আসছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো এক একটা ইস্যু। সেখান থেকে সামারি লেখা একরকম, বাট কোনো একটা গল্প তুমি আজকে সারাদিন কী করেছো, তাহলে সেখান থেকে সামারি লেখা আরেক রকম। কারণ দ্বিতীয় যেটা বলছি, কোনো একটা গল্প থেকে সামারি লেখা একদম সহজ, ওই গল্পের চম্বুক অংশগুলোকে তুমি নিয়ে আসবা, প্যাসেজ থেকে সরাসরি নিয়ে আসবা একটু এদিক সেদিক করে, তাহলে তোমার হয়ে যাবে। ভাই দেখো আমি কিভাবে স্টার্টটা করেছি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কী সম্পর্কে, দ্য হার্মফুল ইফেক্ট অফ আর্লি ম্যারেজ, একদম স্পেসিফিকভাবে বলে দিয়েছি। এই প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত যেটাকে ঘিরে এই প্যাসেজটার প্রতিটা লাইন আবর্তন হয়েছে। একটা ভাইয়া আছে যে উনি কমেন্ট করতেছে মনে হয়, একটা ভাইয়া বলতে কে, বুঝি নাই তোমার কথা, কোন ভাইয়া আছে? দেখো এই প্যাসেজের প্রতিটা লাইনে তুমি দেখবা একটা জিনিসকে কেন্দ্র করে হয়েছে, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি, ওই জিনিসকে কেন্দ্র করে হয়েছে। এই জন্য আমি বলছি দ্য হার্মফুল এফেক্ট অফ আর্লি ম্যারেজ অ্যান্ড, এই বিষয়টা নিয়ে যেহেতু লেখা হয়েছে, অ্যান্ড হাউ শিল্পী ম্যানেজেস টু সেভ হারসেলফ ফ্রম দ্য রিস্ক অফ আর্লি প্রেগনেন্সি, এবং কিভাবে শিল্পী নিজেকে ম্যানেজ করেছে এই রিস্ক থেকে, ঝুঁকি থেকে, মানে আর্লি প্রেগনেন্সি থেকে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, কি যে দুইটা ওয়ার্ড আছে, আর্লি ম্যারেজ, আমি একটু কালার চেঞ্জ করে নেই। দেখো আর্লি ম্যারেজ, কালার তো এটা হবে না, রেড নিতে হবে। দেখো আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি প্রেগনেন্সি, আমি কিন্তু একদম প্যাসেজের মূল যে কথা সেটা কিন্তু এই জায়গায় নিয়ে আসছি, আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি প্রেগনেন্সি, এই দুটো বিষয়কে হাইলাইট করার পর গল্পে যা আছে তার বাইরে একটা লাইনও আমি লিখি নাই। তুমি দেখো, আফটার হিয়ারিং দ্য রিস্ক অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির যে ঝুঁকি, এটা শোনার পর শিল্পী টুক হার হাজব্যান্ড টু দ্য কাউন্সিলর, অর্থাৎ তিনি তার হাজব্যান্ডকে কোথায় নিয়ে গিয়েছিল, কাউন্সিলর কাছে, পরামর্শকের কাছে, অ্যান্ড হার হাজব্যান্ড এগ্রিড টু, তার হাজব্যান্ড তোমার একমত হয়েছিল, টু ডিলে হ্যাভিং চিলড্রেন ডিসপাইট প্রেশার ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স। একটা জিনিস লক্ষ্য করেছো, আমি হুবহু লাইনে এনেছি, কারণ এটা একটা স্টোরি, গল্প, চম্মুক অংশগুলো নিয়ে এসেছি। দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পেয়ার, তারা সাহায্য নিয়েছিল, একজন সমকক্ষ, পিতামাতার সমকক্ষ একজনের সাহায্য নিয়েছিল। ইভেনচুয়ালি হার মাদার ইন ল অ্যান্ড নেইবার্স আন্ডারস্টুড দ্য হার্মফুল ইফেক্ট অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড, অবশেষে তার মা অর্থাৎ তার শাশুড়ি এবং প্রতিবেশীরা বুঝতে পেরেছিল এই যে আর্লি প্রেগনেন্সির যে একটা ঝুঁকি, কিসের উপর, এই যে মায়ের উপর, কিংবা মায়ের উপর, স্নেহা কমেন্ট না করা, আমি কমেন্ট না করলে তো আমি দেখতেছি না, ঠিক আছে, মায়ের উপর এবং কি সন্তানের উপর। নাও দে সাপোর্ট, একদম শেষে গিয়ে আমি কি বলছি, তারা সহযোগিতা করছে এই কাপলকে, অ্যান্ড স্পিক আউট, কথা বলছে এগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। ভাইয়া এই ধরনের সামারি একদম সহজ, আমি একটু বলছি তোমাদেরকে, কারণ এই সামারিগুলা সরাসরি একটা স্টোরি থেকে আমরা লিখেছি, একটা গল্প থেকে লিখছি, ওই গল্পের চম্মুক অংশগুলোকে আমরা নিয়ে এসেছি। বাট কোনো ইস্যু যদি হয় সেক্ষেত্রে সামারি লিখতে তোমাকে স্মার্টলি বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আমি এই ধরনের স্টোরি আসলে আমি বলবো এই মোরাল অফ দ্য স্টোরি কী নিয়ে কথা হচ্ছে সেটা তোমাকে আগে হাইলাইট করে ফেলতে হবে, একবারে প্রথম লাইনে ওটা নিয়ে আসতে হবে, এরপর তুমি চম্মুক অংশগুলোকে নিয়ে আসো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীকাল আমরা ঠিক রাত 10টায় তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দাও। আমি তোমাদের থেকে, ওকে স্যার বুঝছি, এবার কিভাবে লিখতে হয়, বলতে বুঝে নেই তোমার প্রশ্নটা বুঝে নাই। যদি প্রশ্ন থাকে আমাকে একটু ইনবক্সে জানাইও, ঠিক আছে? দেখো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, শেষ পর্যন্ত যারা ছিল তাদেরকে রিকোয়েস্ট করব, ভাই
এই প্যাসেজটার উপর একটা সামারি তোমার মনের মতো করে লিখে অবশ্যই আমাদের এইচএসসি ইংলিশ বেচ 25-26 টার্গেট অ্যাপ্লাস নামে একটা যে ফেসবুক গ্রুপ আছে অবশ্যই পোস্ট করবে তোমার নাম কলেজের নাম দিয়ে সুন্দর করে। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত, কাল দেখা হচ্ছে আবারও রাত 10টায়। আসসালামু আলাইকুম।